একজন লোক ধ্বংসাস্তূপের ভেতর থেকে একটা পুরনো মদের বোতল খুঁজে বের করল। বোতলের গায়ে প্রোডাকশন ডেট দেখেই লোকটার খুশির সীমা রইল না, কারণ এই বোতলটা বিক্রি করতে পারলেই সে কালেক্টরের কাছ থেকে অন্তত 2 কেজি মুরগির মাংসের বিনিময়ে বদল করতে পারবে। আসলে সম্পদহীন এই ভবিষ্যতের পৃথিবীতে এই ধরনের বোতল এখন এতটাই দুর্লভ যে একে এক প্রকার প্রাচীন নিদর্শনই বলা যায়। ঘটনার শুরুটা হলো ভবিষ্যতে ভিনগ্রহের প্রাণীরা পৃথিবীতে হামলা চালায়। পৃথিবীর 95% মানুষ মারা যায়, আর বেঁচে থাকা বাকিরা মাটির নিচের বাংকারে কোনো মতে দিন কাটাচ্ছিল। নিজেদের অবশিষ্ট জমিটুকু রক্ষা করার জন্য মানুষ বাংকারের চারপাশে বেশ কয়েকটা ওয়াচ টাওয়ার বা পাহারা দেওয়ার টাওয়ার তৈরি করে এবং ভিনগ্রহের প্রাণীদের মোকাবিলা করার জন্য একটা বিশেষ ডিফেন্স সিস্টেম বানায়, যা প্রশিক্ষিত পাহারাদার বা সেন্ট্রিরা পাহারা দিত। প্রতিটি টাওয়ারে মাত্র একজন করেই পাহারাদার থাকে এবং ভেতরে থাকা সেন্ট্রিরা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে। প্রতি 100 দিন পর পর তাদের ডিউটি পরিবর্তন করা হয়, যার মধ্যে দ্বিতীয় শ্রেণীর সৈনিক স্যামের এটা ছিল প্রথম ডিউটি। যদিও সে এর জন্য অনেক প্রস্তুতি নিয়েছিল, কিন্তু যখন সে সত্যিই টাওয়ারের সামনে গিয়ে দাঁড়ালো তখন সে বেশ নার্ভাস হয়ে পড়ল। এমনকি বনের পাখির ডাক শুনেও সে উত্তেজনায় প্রায় গুলিই চালিয়ে দিয়েছিল। স্যাম অনেক কষ্টে টাওয়ারের গেট খুলল, কিন্তু ভেতরে ঢুকেই দেখল সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। মনে হচ্ছে যেন অনেক আগে থেকেই জায়গাটা পরিত্যক্ত। এটা দেখে স্যামের মনে বেশ কিছু সন্দেহের উদয় হলো। স্যাম তার আগের পাহারাদারকে ডাকার চেষ্টা করল, কিন্তু কোনো দিক থেকেই কোনো সাড়া পেল না। সে সাবধানে টাওয়ারের ওপরের তলায় উঠল। খালি ঘরটা দেখে স্যাম সাথে সাথে টাওয়ারের মনিটরিং সিস্টেম চালু করল। জিন ভেরিফিকেশন বা পরিচয় নিশ্চিত হওয়ার পর সিস্টেম সংক্ষেপে স্যামকে টাওয়ার পাহারা দেওয়ার নিয়মগুলো বুঝিয়ে দিল। এই নিয়মগুলো স্যাম আগে থেকেই মুখস্থ করে রেখেছিল, কিন্তু সে এখন যেটা জানতে মরিয়া তা হলো আগের পাহারাদার কোথায় গেল। সিস্টেম জানালো আগের পাহারাদার আগেই চলে গেছে। তবে এই উত্তরে স্যামের একেবারেই বিশ্বাস হলো না, কারণ সে কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়োগ পায়নি, বরং তাকে জরুরি ভিত্তিতে এখানে পাঠানো হয়েছে। কিন্তু অপরপক্ষ যেহেতু তাকে কিছু জানাতেই চাইছে না, তাই এখন স্যামের কিছুই করার ছিল না। সব শেষে সিস্টেম স্যামকে মনে করিয়ে দিল প্রতি 12 ঘন্টা পরপর যেন বেসে রিপোর্ট করে এবং জরুরি এরিয়া ছাড়া টাওয়ার থেকে যেন কোথাও বের না হয়। সব কথা শেষ হওয়ার পর স্যাম টাওয়ারের বাকি জায়গাগুলো চেক করল। সবার আগে সে লিভিং এরিয়ায় গেল, কিন্তু এখানকার অবস্থাও বাকি জায়গার মতোই একদম অগোছালো। জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, মেঝেতে কাচের টুকরো। দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো একটা বড় ধরনের মারামারি হয়েছিল। স্যাম রুমটা একটু গুছিয়ে সব মালামাল শেলফে তুলে রাখল। দেখতে দেখতে রাত 7টা বেজে গেল। স্যাম নিয়ম অনুযায়ী বেসে রিপোর্ট করল। টাওয়ারের ভেতরে সব অগোছালো অবস্থা আর একটা এক্সিট গেট ভেঙে থাকার কথা জানা নয়, ওপর থেকে তাকে ভয় পেতে নিষেধ করা হলো এবং বলা হলো এটা নাকি স্বাভাবিক বিষয়। কিন্তু এই কথা শোনার পর স্যামের অস্বস্তি আরও বেড়ে গেল। রাতে নিয়ম অনুযায়ী সে সার্চ লাইট দিয়ে চারপাশ চেক করল। বাইরের অন্ধকারের মতোই নিস্তব্ধতা যেন স্যামকে চারপাশ থেকে জাপটে ধরেছিল। সেদিন রাতে স্যাম একটা আজব স্বপ্ন দেখল। অনেক অপরিচিত বাচ্চা একসাথে হাসাহাসি করছে, কিন্তু একটা যান্ত্রিক শীতল আওয়াজ তাকে সেই স্বপ্ন থেকে জাগিয়ে দিল। স্যাম প্রথম দিনের ডিউটি কোনো মতে পার করল, আর মাত্র 99 দিন বাকি, তারপরই সে এখান থেকে মুক্তি পাবে। ফ্রেশ হয়ে স্যাম আবার মনিটরিং স্ক্রিনের সামনে গিয়ে বসল। ঠিক তখনই একটা স্ক্রিন হঠাৎ ঝিকমিক করতে শুরু করলো। স্যাম এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তবে ভালো বিষয় হলো ভিনগ্রহের কোনো প্রাণীর দেখা মেলেনি। সময় গড়াতে থাকলো। আবার রাত হলো। স্যাম অখাদ্য কিছু খাবার খেয়ে কোনো মতে পেট ভরাচ্ছিল। ঠিক তখনই সে কোণার দিকে একটা কালো ছায়া নড়াচড়া করতে দেখল। সে খুব সাবধানে গিয়ে চেক করলো, কিন্তু দেখা গেল ওটা একটা ছোট্ট ইঁদুর। টাওয়ারে অন্য কোনো প্রাণের অস্তিত্ব দেখে স্যামের একা থাকার ভয়টা কিছুটা হলেও কমল। এর কিছুক্ষণ পর সে একটু স্বস্তি নিয়ে বেসে চারপাশের পরিস্থিতি জানালো। কিন্তু সেদিন রাতে স্যাম আবার সেই বাচ্চাদের স্বপ্ন দেখল, আর এর পরের দিনগুলো যেন একদম আগের দিনেরই ফটোকপি ছিল। স্যাম প্রতিদিন একই কাজ বারবার করছিল। এভাবে 13টা দিন পার হয়ে গেল, আর মাত্র 87 দিন পার করলেই সে বাড়ি ফিরতে পারবে। এই দিনগুলোতে সেই ছোট্ট ইঁদুরটাই ছিল স্যামের একমাত্র সঙ্গী। সে তার হেলমেটটা ইঁদুরকে থাকার জন্য দিল, কিন্তু হেলমেটটা খুব শক্ত হওয়ায় ইঁদুরটা সেটা পছন্দ করল না। বেশ কিছুক্ষণ থেকে সে আবার নিজের পাইপের ভেতরে ঢুকে গেল। স্যাম হতাশ হয়ে তাকিয়ে রইল। ঠিক পরের মুহূর্তেই সিস্টেমে অ্যালার্ম বেজে উঠল। স্যাম একবারে সতর্ক হয়ে গেল। সিস্টেম একটা খারাপ খবর দিল। কিছুদিন আগেই অন্য একটা টাওয়ারের সৈনিক অলসতার কারণে ভিন গ্রহের দানবদের ঠিকমতো লক্ষ্য করতে পারেনি, যার ফলে পুরো টাওয়ার ধ্বংস হয়ে গেছে। কাছের সব মানুষজনকে দানবরা মেরে ফেলেছে, তাই সব সেন্ট্রিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো। এই মুহূর্তের পর থেকে স্যামের আর ইঁদুরের সাথে খেলার ইচ্ছে রইল না। সে প্রথমবার গভীরভাবে বুঝতে পারল যে তার একটা ছোট ভুলে শত শত মানুষের মৃত্যু হতে পারে। সে সাথে সাথে তার পজিশনে ফিরে গিয়ে প্রতিটা স্ক্রিনে নজর রাখতে লাগলো। তার বারবার সেই আগের ঝিকমিক করা
স্ক্রিনটার কথা মনে পড়ছিল। যদিও সিস্টেম বলছে ডিফেন্স এরিয়া একদম সুরক্ষিত আছে এবং টাওয়ারের আশেপাশে কোনো দানব নেই, কিন্তু স্যামের মনের অস্থিরতা ক্রমশ বাড়তে লাগলো। সে বারবার স্ক্রিনের ছবি জুম করে কোনো ক্লু খোঁজার চেষ্টা করছিল। স্যাম বিষয়টাকে ওপরের কর্মকর্তাদের জানানোর চেষ্টা করল। সে ভাবল তাদের কাছে হয়তো এমন কিছুর সমাধান আছে, কিন্তু উল্টো দিক থেকে তাকে ভয় পেতে মানা করা হলো এবং তার কথা শেষ হওয়ার আগেই লাইন কেটে দেওয়া হলো। দেখতে দেখতে আরও 16 দিন পার হয়ে গেল। স্যাম তার ডিউটির প্রায় 1/3 সময় কাটিয়ে ফেলেছে। একাকিত্ব যেন জোয়ারের মতো তার মনের ভিতর ধেয়ে আসছিল। এই অস্থিরতা থেকে বাঁচতে স্যাম ইঁদুরের সাথে কথা বলা শুরু করলো, কিন্তু ইঁদুরটা তাকে কামড়ে দিল। তবে স্যাম রাগ করল না, কারণ সেই ব্যথাটা তাকে মনে করিয়ে দিল যে সে এখনও বেঁচে আছে। ঠিক তখনই সিস্টেম আবার অ্যালার্ম দিল। আগে ঝিকমিক করা সেই মনিটরিং স্ক্রিনটা আবার জ্বলে উঠল এবং সাথে সাথে বন্ধ হয়ে গেল। স্যাম দেরি না করে সব অস্ত্রশস্ত্র নিয়ে মনিটর চেক করতে বেরিয়ে পড়ল। সে খুব সাবধানে ঝোড়ঝাড়ের ভিতর দিয়ে এগোতে লাগলো, প্রতিটা শব্দের দিকে নজর রাখছিল, কিন্তু সে খেয়ালই করল না যে কোণা থেকে কেউ একজন তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কিছু সময় পর স্যাম মনিটর পয়েন্টে পৌঁছালো। মেশিন খোলার পর দেখল ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। স্যাম ব্যাটারি বদলে ফেলল, মনিটর ঠিক হয়ে গেল। মনে হলো এতক্ষণের টেনশন আসলে বৃথা ছিল। কিন্তু ফিরে আসার পথে সে বনের ভেতর অদ্ভুত এক গোঙানির শব্দ শুনতে পেল। স্যামের পুরো বিশ্বাস ছিল সে ভুল শোনেনি। সে অস্ত্র তাক করে সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে গেল, কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়েও দানবের কোনো অস্তিত্ব পেল না। শুধু একটা গাছের ওপর মরা কাক ঝোলানো অবস্থায় একটা আইডেন্টিটি কার্ড খুঁজে পেল। স্যাম সেটা হাতে নিতেই সিস্টেম আবার অ্যালার্ম দিল। স্যাম দ্রুত তার মাস্কে ছোট অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে নিল, তারপর আবার চারপাশ খুঁজতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সে থেমে গেল, কারণ সে নতুন কিছু খুঁজে পায়নি, বরং সেখানে অল্প একটু বরফ জমেছিল যা এখনো গলেনি। স্যাম এটা দেখে খুব কৌতূহলী হলো। সে এক মুঠো বরফ হাতে নিল আর বাচ্চার মতো হেসে ফেলল। টাওয়ারে ফিরে আসার পর স্যাম সবকিছু ওপরের কর্মকর্তাদের জানালো। সে সন্দেহ প্রকাশ করল যে হয়তো দানবরাই সেই কাকটাকে মেরেছে, কিন্তু ওপর থেকে তার এই কথা উড়িয়ে দেওয়া হলো। তারপর স্যাম সেই পাওয়া আইডেন্টিটি কার্ডটার কথা তুলল। তার সন্দেহ সেই কার্ডটা আগের পাহারাদারের। এইবার ওপর থেকে আর অস্বীকার করা হলো না। স্যাম সাথে সাথে জানতে চাইল আসলে কি হয়েছিল। আগে তো বলা হয়েছিল আগের পাহারাদার চলে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে তার সাথে দুর্ঘটনা ঘটেছে। কিন্তু তা সত্ত্বেও ওপরের কর্মকর্তারা একই কথা বলতে লাগলো যে সেই পাহারাদার সুস্থ আছে। সে একটা অদ্ভুত রোগে আক্রান্ত ছিল এবং এখন বেঁচে চিকিৎসা নিচ্ছে। কথার শেষে ওপর থেকে স্যামকে এসব চিন্তা বাদ দিয়ে দানবদের থেকে টাওয়ার রক্ষার ওপর ফোকাস করতে বলা হলো এবং ফোন কেটে দেওয়া হলো। কিন্তু এবার স্যামের মনে আর কর্মকর্তাদের কথার কোনো বিশ্বাস ছিল না। 6 দিন পর স্যাম আবার সেই আইডেন্টিটি কার্ড পাওয়া গাছটির সামনে ফিরে এলো। কাকতালীয়ভাবে সেই এলাকা থেকে বিষাক্ত ধোঁয়া বের হতে শুরু করলো। সে দ্রুত অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে সেখান থেকে ফেরার প্রস্তুতি নিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার পেছন থেকে হঠাৎ গোঙানির শব্দ এলো। স্যাম দ্রুত পেছনে ঘুরল, কিন্তু কিছুই দেখতে পেল না। সে যখন আবার বিভ্রান্ত হয়ে উল্টো দিকে ঘোরার চেষ্টা করল, তখন আবার সেই আওয়াজ ভেসে এলো। স্যামের শরীরের লোম দাঁড়িয়ে গেল। সে শক্ত করে বন্দুক ধরল। ঠিক তখনই সে দেখল ঝোপের আড়ালে একটা অবয়ব নড়ছে। স্যাম চিৎকার করে তাকে সাবধান করল, কিন্তু কাছে গিয়ে দেখল সেখানে কেউ নেই। যদি না মাটিতে ভেঙে থাকা ডালগুলো দেখা যেত, তবে স্যাম ভাবত হয়তো এটা তার চোখের ভ্রম। সেদিন রাতে রিপোর্ট করার সময় স্যাম ঘটনাটা কর্মকর্তাদের জানালো, কিন্তু তাদের উত্তর সেই আগের মতোই। ডিফেন্স এরিয়া একদম ঠিক আছে এবং কোনো অনুপ্রবেশের খবর নেই। ওপরের কর্মকর্তাদের ধারণা প্রথমবার ডিউটি করার কারণে স্যাম খুব বেশি নার্ভাস হয়ে পড়েছে, আর বিষাক্ত ধোঁয়ার কারণে হয়তো কোনো পশুকে এসে দানব ভেবে ভুল করেছে, তাই তাকে ভয় না পেতে বলল। কিন্তু ঘটনা কি আসলেই তাই? এই মুহূর্ত থেকে স্যামের মনে অসংখ্য প্রশ্ন দানা বাঁধল। সে নিজেকে অন্য কাজে ব্যস্ত রেখে এই চিন্তাগুলো মাথা থেকে সরানোর চেষ্টা করল, কিন্তু খুব দ্রুতই স্যামের অন্য একটা আবিষ্কার তার ভয়ের মাত্রাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল। স্টোর রুমের তাকের পেছনের দেয়ালে রক্তের একটা দাগ লেগেছিল। স্যাম শেলফটা সরিয়ে টুলস নিয়ে দাঁড়িয়ে বন্দুকটা নিজের মাথার দিকে তাক করে মেপে দেখল। দাগটা দেখে মনে হলো এটা কারো নিজের ওপর গুলি চালানোর রক্ত, যা কোনোভাবেই কোনো পশুর পক্ষে করা সম্ভব না। স্যাম যখন সন্ধিয়ান হয়ে এদিক সেদিক তাকাচ্ছিল, তখন সে হুট করে খেয়াল করল পাশের একটা কোনায় একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সে সাথে সাথে সেটার ফুটেজ চেক করতে গেল, কিন্তু সিস্টেম তাকে জানিয়ে দিল তার পর্যাপ্ত পারমিশন নেই। এটা দেখার মতো ক্ষমতা তার নেই। টাওয়ারের ভেতরে রহস্য যেন বেড়েই চলছিল। স্যামের মাথায় তখন একটা বুদ্ধি এলো। লিভিং এরিয়াতে কিছু লক করা ক্যাবিনেট ছিল। সে প্রথমে সেগুলো তার দিয়ে খোলার চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারল শক্তির ব্যবহার করাই বেশি সুবিধাজনক। ক্যাবিনেট খোলার পর ভেতরে তার প্রত্যাশিত কোনো কিছুই ছিল না, কয়েকটা পোশাক, একটা ওয়াকিটকি আর একটা ডায়েরি ছাড়া। ডায়েরিতে কোনো লেখা ছিল না, শুধু অসংখ্য ছবি ছিল। একদম প্রথমেই চোখে পড়ল সেই মারা যাওয়া কাকটার ছবি। এরপর সে ছোট ইঁদুরটার ছবি দেখল। সে বেশ আগ্রহ নিয়েই ডায়েরিটা উল্টে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এমন একটা অদ্ভুত প্যাটার্ন বা নকশা সামনে এলো যে স্যাম বুঝতে পারল এটা তার নিজের টাওয়ার, আর তার পাশেরটা হলো প্রতিবেশী টাওয়ার।
এই ছবিটার পর থেকেই ডায়েরির মালিক যেন পুরোপুরি বদলে গিয়েছিল। ভেতরের বিষয়গুলো একদম এলোমেলো আর অগোছালো, কেউ চাইলেও বুঝতে পারবে না সে আসলে কি বোঝাতে চাইছে। ডায়েরির মাঝামাঝি আসার পর সব লেখা হঠাৎ থেমে গেল। এর পরের কয়েকটা দিন স্যাম তার পুরোটা সময় ডায়েরিটা নিয়ে গবেষণাতেই কাটিয়ে দিল, কিন্তু কোনো কুলকিনারা করতে পারল না। শেষ পর্যন্ত সে ঠিক করল ডায়েরিতে থাকা পাশের টাওয়ারে গিয়ে তদন্ত করবে। কিন্তু স্যাম যখন টাওয়ারের সীমানা বরাবর পৌঁছাল, তখনই সে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল, আর চারদিকে অ্যালার্ম বেজে উঠল। আসলে স্যামদের যখন এখানে পাঠানো হয়েছিল, তখন সবার পায়েই একটা চিপ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তাই সীমানা পেরোনোর চেষ্টা করলেই তাদের শক্তিশালী ইলেকট্রিক শক দেওয়া হয়। যতক্ষণ না স্যাম সীমানার ভেতরে ফিরে এলো, ততক্ষণ অ্যালার্ম বাজতেই হাঁকল। তবে এটা স্যামের জানার ইচ্ছাকে বিন্দুমাত্র দমিয়ে রাখতে পারল না। সে একটা উঁচু গাছে চড়ে শক্তিশালী টর্চ লাইট দিয়ে পাশের টাওয়ারে সিগন্যাল দেওয়ার চেষ্টা করল, কিন্তু দূরত্বটা এতই বেশি ছিল যে ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। তারপরও স্যাম হাল ছাড়ল না। টাওয়ারে ফিরে এসে সে গত কয়েকদিনের মনিটরিং ফুটেজ ভালো করে দেখল, কিন্তু পরের মুহূর্তেই সব স্ক্রিন বন্ধ হয়ে গেল এবং পুরো টাওয়ার অন্ধকার হয়ে গেল। স্যাম সাথে সাথে বন্দুক হাতে সতর্ক হয়ে গেল। ঠিক তখনই সে বাইরে দরজায় ধাক্কার শব্দ শুনতে পেল। সে কোনো চিন্তা না করেই দৌড়ে বাইরে গিয়ে গুলি চালালো, কিন্তু ভাগ্য খারাপ, শুধু একটা পাখিই মরল। এর মধ্যেই টাওয়ারের বিদ্যুৎ আবার ফিরে এলো। স্যাম সাথে সাথে ঘটনাটা ওপরের কর্মকর্তাদের জানালো। সে সন্দেহ প্রকাশ করল যে হয়তো দানবরাই এসব করছে, কিন্তু ওপর থেকে জোর দিয়ে বলা হলো এটা নিছক একটা দুর্ঘটনা। এরপর তারা টেকনিশিয়ান পাঠানোর আশ্বাস দিয়ে স্যামকে শান্ত থাকতে বলল। কথা শেষ হওয়ার পর স্যাম আবার মনিটর ফুটেজ চেক করতে বসল। তখনই সে খেয়াল করল পাওয়ার কাট হওয়ার ঠিক 1 সেকেন্ড আগে একটা অদ্ভুত কালো ছায়া তার পেছনে দেখা গিয়েছিল। এটা দেখে তার অবস্থা একদম টাইট হয়ে গেল। স্যাম নিজেকে বোঝানোর চেষ্টা করল যে এসব কল্পনা ছাড়া আর কিছু না। নানাভাবে মন ঘোরানোর চেষ্টা করল, কিন্তু সেই ভয়ঙ্কর চিন্তাটা কিছুতেই মাথা থেকে সরছিল না। আর এই অস্থিরতায় সে নিজের আঙুল কেটে ফেলল। ঠিক সেই সময় মেডিকেল কিটের ভেতরে থাকা ওয়াকি টকিটা বেজে উঠল। এটা ছিল পাশের টাওয়ারের এক সেন্ট্রিনি, কিন্তু ওপাশ থেকে যখনই বুঝতে পারল স্যাম আগের পাহারাদার নয়, তখনই তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। এরপর স্যাম কত ডাকাডাকি করল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। ঠিক সেই মুহূর্তে লাইট আবার ঝিকমিক করতে শুরু করল। স্যাম আবার ওপরের কর্মকর্তাদের জিজ্ঞেস করল মেরামতকারী দল কবে আসবে, কিন্তু জানানো হলো এখন টেকনিশিয়ানের সংকট চলছে, আর স্যামের যেহেতু মাত্র 35 দিন বাকি, তাই তাকে কষ্ট করে হলেও ম্যানেজ করতে বলা হলো। ওপরের সাথে কথা শেষ করে স্যাম অনেকক্ষণ চুপচাপ বসে রইল। একটা সময় তার মনে হলো সে কি আসলেই একা হয়ে পড়েছে। নিজেকে অন্যমনস্ক রাখার জন্য সে এদিক ওদিক তাকাতে লাগলো, আর তখনই সে টাওয়ারের সীমানার ভেতরেই পরিত্যক্ত একটা আন্ডারগ্রাউন্ড বিল্ডিং খুঁজে পেল। স্যাম খুব সাবধানে সেটার ভেতরে ঢুকে দেখল সেখানে একজোড়া মানুষ লুকিয়ে আছে। নিয়ম অনুযায়ী তার উচিত ছিল মা আর ছেলেকে শেল্টারে পাঠিয়ে দেওয়া, কিন্তু তারা স্যামকে একদম বিশ্বাসই করছিল না। কাছে আসতে দেখেই তারা দৌড়ে পালালো। স্যাম তাদের পিছু নেওয়ার চেষ্টা করল, কিন্তু পায়ের চিপের কারণে ব্যথায় মাটিতে পড়ে গেল। ঘটনাটা ওপরের কর্মকর্তাদের জানালে তারা শুধু বইয়ের নিয়মে স্যামকে নির্দেশ দিল যেন যে কোনো মূল্যে তাদের শেল্টারে পাঠানো হয়। কথা শেষ করে স্যাম হতাশ হয়ে ইঁদুরটার সাথে কথা বলা শুরু করল। স্যামের মানসিক অবস্থা তখন এতটাই খারাপ যে সে কল্পনা করছিল ইঁদুরটা হয়তো তাকে কোনো উত্তর দেবে। ঠিক তখনই স্যাম বাইরে পায়ের আওয়াজ শুনতে পেল। স্যাম বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে চেক করল, দেখল একটা বুনো বিড়াল পথ ভুলে চলে এসেছে। স্যাম সেটাকে এক গুলিতেই মেরে ফেলল। অনেকদিন পর সে প্যাকেটের খাবার ছাড়া অন্য কিছু খেল। এতে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলো। সে আবার সেই গাছে উঠল। পাশের টাওয়ারের সাথে যোগাযোগের চেষ্টা করল, কিন্তু লাভ হলো না। ফেরার পথে স্যাম হঠাৎ বিষাক্ত ধোঁয়ার কবলে পড়ল। এবার তার মুখে মাস্ক ছিল না। সে প্রাণপণ চেষ্টা করল টাওয়ারে ফিরে যাওয়ার, কিন্তু বাতাসের গতির সাথে মানুষের দৌড়ের কোনো তুলনা হয় না। কিছু দূর যেতেই বিষাক্ত গ্যাসে তার শ্বাসকষ্ট শুরু হলো। অল্পক্ষণের মধ্যেই স্যামের দৃষ্টি ঝাপসা হয়ে এলো, আর তখনই সে সেই দানবটার ছায়া আবার দেখতে পেল। কিন্তু স্যামের আর নড়ার শক্তি ছিল না। সব অবাক করে দিয়ে দানবটা তাকে আক্রমণ করল না। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে সাথে সাথে ওয়াকিটকিতে অপর প্রান্তের মানুষকে জানালো যে সম্ভবত আগের পাহারানার নিখোঁজের পেছনে এই দানবেরই কোনো হাত আছে। টাওয়ারে ফিরে এসে স্যাম অনেক কিছু নিয়ে ভাবছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে তার চিন্তা ভাঙল। বন্দুক নিয়ে চেক করতে গিয়ে দেখল মেরামতকারী চলে এসেছে। লোকটা টাওয়ারের অবস্থা দেখে মন্তব্য করল এটা যদিও খুব সাধারণ, তবে আগেরটার চেয়ে ভালো, কারণ আগের টাওয়ারটা দানবদের আক্রমণে পুরো ধ্বংস হয়ে গিয়েছিল। মেরামতকারী লোকটা কাজ করতে করতে পাশে থাকা ডায়েরিটা দেখল। সে একটু আবেগপ্রবণ হয়ে বলল ডায়েরির মালিক তাকে ছবি এঁকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। স্যাম জিজ্ঞেস করল সে কেমন ছিল। টেকনিশিয়ান বলল সে ইঁদুর পুষত আর কি এক অদ্ভুত ধরনের মানুষ ছিল। স্যাম কিছুক্ষণ চুপ থেকে অন্য একটা বিষয় জানতে চাইল। সে মনিটরের সেই কালো ছায়াটার কথা জিজ্ঞেস করল। টেকনিশিয়ান এক কথায় উড়িয়ে দিয়ে বলল এটা শুধু পাওয়ার ফেইলের কারণে প্রোগ্রাম এরর। স্যামকে ভয় না পেতে বলল। তার এমন
আচরণে স্যামের সন্দেহ হলো আদতে কোনো দানব আছে কি নেই, নাকি পুরোটাই সরকারের তৈরি করা মিথ্যা গল্প। এরপর লোকটা ওয়্যারিং ঠিক করতে শুরু করলো। ইঁদুরের কিচিরমিচির আওয়াজে সে বিরক্ত হয়ে সেটাকে লাথি মেরে দেয়ালে ছুঁড়ে ফেলল। স্যাম চিৎকার করে উঠল, দৌড়ে গিয়ে চেক করলো। মেরামতকারী লোকটা বিদ্রুপ করে বলল, তুমিও দেখছি সেই ইঁদুরপ্রেমী পাগলের মতো হয়ে যাচ্ছ। স্যাম তখন অন্য কিছু শোনার অবস্থায় নেই, সে শুধু ইঁদুরটার দিকে তাকিয়ে আছে। ইঁদুরটা নড়াচড়া করায় স্যাম কিছুটা হাফ ছেড়ে বাঁচল। মেরামতকারী লোকটার ব্যঙ্গাত্মক কথা স্যামের রাগ বাড়িয়ে দিল। সে বন্দুক দিয়ে লোকটার মাথায় তাক করে বলল, টাওয়ারের মনিটর সিস্টেম বন্ধ করতে। এরপর আদেশ দিল প্রোগ্রাম বাইপাস করে আগের দিনের ফুটেজ দেখাতে। লোকটা রাজি হলো না। স্যাম তাকে মারধর করলো আর ইঁদুরের কাছে ক্ষমা চাইতে বাধ্য করলো। লোকটা শেষ পর্যন্ত কাজ শুরু করলো। 10 মিনিট পর সে প্রথম ফায়ারওয়াল পার করলো, কিন্তু পরের ধাপের জন্য অন্য টাওয়ারের কোড দরকার, না হলে 6টা টাওয়ারের সিস্টেম একসাথে হ্যাক করতে হবে। স্যাম এসব শুনতে চায় না, সে শুরু সমাধান চাইল। স্যামের এই পাগলামি দেখে টেকনিশিয়ান হঠাৎ সুযোগ বুঝে তার পেটে ছুরি ঢুকিয়ে দিল। শুরু হলো ধস্তাধস্তি। স্যাম আহত হলেও শেষ পর্যন্ত লোকটাকে তার আয়ত্তে এনে শ্বাসরোধ করে মেরে ফেলল। আসলে তার কিছু তথ্য জানাচ্ছিল, তাই সে তাকে মারেনি। স্যাম তাকে জিজ্ঞেস করলো সে কি নিজে দানব দেখেছে। লোকটা নিজের গলার কাটা দাগ দেখিয়ে বলল, এগুলো সেই ভিন গ্রহের প্রাণীরই কাজ। সে হেলিকপ্টার নিয়ে মরুভূমিতে ক্র্যাশ করেছিল, তার দলের সবাই মারা গিয়েছিল। যখন সে তার সঙ্গীকে খুঁজে পেল, দেখল তার 2 কান কেটে ফেলা হয়েছে, আর সে ভয়ঙ্কর আতঙ্কে আছে। সে বলছিল মানুষের শক্তি দিয়ে ওই দানবদের সাথে জেতা অসম্ভব। পরে ধূলিঝড়ে ওই আহত সঙ্গী দানবদের হাতেই মারা গেল। লোকটাও আঘাত পেল। ভাগ্যক্রমে উদ্ধারকারী দল তাকে বাঁচিয়ে নিয়ে আসে। সে স্যামকে উপদেশ দিল যেন দানবদের কাছে যাওয়ার চেষ্টা না করে, কারণ এটা মানুষের ধারণার বাইরের এক আতঙ্ক। স্যাম কিছুক্ষণ চুপ থেকে লোকটাকে বন্দী করে রাখল, নিজের ক্ষত পরিষ্কার করছিল। এমন সময় অ্যালার্ম বাজল। ওপরের সাথে রিপোর্ট করার সময় সে টাওয়ারের এসব কথা গোপন রাখল। সংযোগ বিচ্ছিন্ন হবার পর অনেকদিন পর ওয়াকিটকিটা আবার বেজে উঠল। স্যাম অপর প্রান্তের পাহারাদারকে রাজি করিয়ে টাওয়ারের পাসওয়ার্ড নিয়ে নিল। দ্বিতীয় ফায়ারওয়াল পার করে স্যাম অবাক হয়ে দেখল সেখানে অনেক তথ্য রেকর্ড করা আছে যা সে কিছুই জানে না। স্যাম বুঝতে পারল সে হয়তো পাগল হয়ে যাচ্ছে। সে ওয়াকিটকিতে নিজের সন্দেহের কথা জানালো যে হয়তো পৃথিবীতে কোনো দানবই নেই। অপর প্রান্তের পাহারাদার চুপ হয়ে রইল, কারণ সে নিজেও কখনো দানব দেখেনি। স্যাম সন্দেহ করতে শুরু করলো যে তাদের মতো পাহারাদার বা সেন্ট্রিরা আসলে একটা পরিত্যক্ত খেলনা ছাড়া কিছু না। হয়তো বাংকারে খাবার কম অথবা অন্য কোনো কারণ। ওপরের কর্তাদের আসল উদ্দেশ্যই হলো এদের পাগল করে দেওয়া, যাতে বাইরের পৃথিবীতে এরা নিজেরাই নিজেদের শেষ করে ফেলে। আর ওপরের কর্মকর্তারা যে নতুন নতুন সার্ভাইভার বা বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করার নির্দেশ দিচ্ছে, তা আসলে বাংকারের সেই বিলাসিতা প্রিয় অভিজাতদের মনোরঞ্জনের জন্য। কিন্তু ওয়াকিটকির অপর পাশ থেকে কথা বলা লোকটা তাকে থামিয়ে দিল। সে দাবি করল এটা তার দ্বিতীয়বার ডিউটি করা। আগেরবার 100 দিন শেষ হওয়ার পর সে সোজা বাংকারে ফিরে গিয়েছিল। মাঝখানে কিছুই অস্বাভাবিক ছিল না। কিন্তু স্যামের দৃঢ় বিশ্বাস অপর পাশের সেই ব্যক্তি নিশ্চিতভাবে ব্রেইন ওয়াশ বা মগজ ধোলাই করা। সিস্টেমের দেওয়া তথ্যের কোনো সত্যতা নেই, অথচ সবাই কেন এসব অন্ধভাবে বিশ্বাস করে যাচ্ছে। ওয়াকিটকির অপর পাশের মানুষটা স্যামের সাথে তর্কে না জড়িয়ে তাকে শান্ত করার জন্য একটা গান ছেড়ে দিল। এভাবে আরও 10 দিন পার হয়ে গেল, আর মাত্র 7 দিন বাকি। তারপরই সে মুক্তি পাবে। কিন্তু স্যাম এখন পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম। সামান্য আওয়াজেই সে প্রচণ্ড ক্ষেপে যাচ্ছে, এমনকি সিস্টেমের সাধারণ নোটিফিকেশনও তাকে বিরক্ত করছে। স্যাম এখন আর দানবদের ভয়ঙ্কর গল্প বিশ্বাস করে না। তার ধারণা এসব ওপরের কর্তাদের সাজানো মিথ্যা। সে রাগের মাথায় ডিভাইসগুলো আছড়ে ভেঙে ফেলল, কিন্তু মাথা ঠান্ডা হওয়ার পর সে দেখল রাগের মাথায় সে তার একমাত্র সঙ্গী সেই ছোট্ট ইঁদুরটাকে মেরে ফেলেছে। স্যাম কান্নায় ভেঙে পড়ল। তারপর পোশাকহীন অবস্থাতেই টাওয়ারের বাইরে বেরিয়ে এলো মারা যাওয়া ইঁদুরটার পাশে থাকার জন্য। ঠিক সেই মুহূর্তে সে খুব কাছ থেকে একটা গোঙানির শব্দ শুনতে পেল। একই সাথে একটা কালো ছায়া তার দিকে দ্রুত ধেয়ে আসছে। স্যামের হুঁশ ফিরল। সে দ্রুত দৌড়ে টাওয়ারের ভেতরে ঢুকে গেল। কালো ছায়াটা তাকে ধাওয়া করল, কিন্তু স্যাম সেই জায়গাটা চিনত যেখানে আগে সে মিলু বা বুনো বিড়ালকে মেরেছিল। সে চালাকি করে সেই পচা মাংস ব্যবহার করল আর দানবটাকে মারতে সক্ষম হলো। কিন্তু তখনই স্যামের চোখ গেল দানবটার গলার দিকে। সেখানে সেই সেন্ট্রি বা পাহারাদারের চিহ্ন ছিল। স্যাম এক মুহূর্তেই বুঝতে পারল এই দানবটা আসলে আগের পাহারাদার ছিল। ঘটনার পুরো জাল তার কাছে পরিষ্কার হয়ে গেল। সে আবার সেই মেরামতকারী লোকটার কাছে গেল যে দাবি করেছিল সেই শুধু বেঁচে ফিরেছিল এবং তার কথার প্রমাণ দেওয়ার মতো কেউ ছিল না। স্যামের সন্দেহ হলো মেরামতকারী আর ওপরের কর্তারা সবাই একজোট। তারা এই ভয়ঙ্কর গল্প সাজিয়ে সব পাহারাদারদের আতঙ্কিত করে রেখেছে, যাতে তারা ভয়ের চোটে সবসময় সংগঠনের সুরক্ষার ভেতরেই আশ্রয় নেয়। মেরামতকারী লোকটা রেগে গিয়ে স্যামকে পাগল বলল। সে দাবি করল স্যামের মাথায় এসব গাঁজাখুরি বুদ্ধি আসছে এবং সে তাকে ছেড়ে দেওয়ার কথা বলল। কিন্তু স্যাম
স্যাম জানাল যদি সে বাংকারের ডিফেন্স বা সুরক্ষা বলয় ভেঙে দেওয়ার উপায় বলে দেয় তবেই সে তাকে ছাড়বে। মেরামতকারী তাকে গম্ভীরভাবে সাবধান করল যে এটা করলে সবাই মারা পড়বে, কিন্তু স্যামের বিশ্বাস ছিল এটাই একমাত্র পথ যার মাধ্যমে সবাই এই মিথ্যার খাঁচা থেকে মুক্তি পাবে। তারপর স্যাম ওয়াকিটাকিতে অন্য আরেকজন পাহারাদারকে তার এই পরিকল্পনার কথা জানাল। সেই ব্যক্তিও প্রথমে তাকে পাগল ভেবেছিল, কিন্তু আগের পাহারাদার দানব হয়ে যাওয়া শুনে সেও দোনমনা করতে শুরু করল। হয়তো স্যামের অনুমানই সঠিক। পরের দিন স্যাম পুরোপুরি অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি। সে বাংকারের সবাইকে বাঁচানোর নেশায় মরিয়া। মেরামতকারীর কাছ থেকে সে সুরক্ষা বলয় খোলার উপায় জেনে গেল এবং কথা অনুযায়ী তাকে মুক্তি দিল। সেদিন রাতে স্যাম টাওয়ারের সীমানায় গিয়ে প্রচণ্ড ব্যথার পরোয়া না করেই ইলেকট্রিক লাইনের তার কেটে ফেলল। সাথে সাথে সুরক্ষা বলয় অকেজো হয়ে গেল। স্যাম সীমানা পেরিয়ে পাশের টাওয়ারের দিকে ছুটল, কিন্তু সেখানে পৌঁছে সে দেখল টাওয়ারের দরজা ভেঙে ফেলা হয়েছে। ভেতরে ঢুকে দেখল ভয়াবহ অবস্থা। যে পাহারাদারের সাথে কিছুক্ষণ আগেও সে কথা বলছিল সে এখন মাংসের পিণ্ডে পরিণত হয়েছে। ঠিক পরের মুহূর্তেই একটা বিকট গোঙানির শব্দ এলো আর স্যামের কানের রক্ত চলে এলো। সেই আওয়াজ থামার পর দেখা গেল দিগন্ত থেকে অসংখ্য মিসাইল বা ক্ষেপণাস্ত্র বাংকারের দিকে ধেয়ে আসছে। স্যাম বুঝতে পারল সে বড় ভুল করে ফেলেছে। সে দ্রুত বাংকারের দিকে দৌড়াতে শুরু করল, কিন্তু মাঝপথে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে পালিয়ে যাওয়া মেরামতকারী সেখানে উপস্থিত হলো। সে স্যামকে গাড়িতে তুলে বাংকারের দিকে দ্রুত চালাতে শুরু করল, কিন্তু পরের সেকেন্ডেই একটা দানব গাড়িটার পেছনে আছড়ে পড়ল এবং মেরামতকারী সহ গাড়িটাকে গিলে ফেলল। স্যাম বাঁচার জন্য হন্যে হয়ে দৌড়াতে লাগলো, কিন্তু সুরক্ষা বলয় নষ্ট হয়ে যাওয়ায় পুরো এলাকা এখন দানবদের দখলে। চারিদিকে ভিন গ্রহের দানবদের আক্রমণ। কোনো মতে সে একটা নিরাপদ বাংকারের ভেতরে ঢুকে পড়ল এবং একদম ভেতরের দিকের সুরক্ষা কবচে নিজেকে আটকে ফেলল। স্যামের অবস্থা তখন পুরোপুরি বিধ্বস্ত, হাত কাঁপছে, বন্দুকও ঠিকমতো ধরতে পারছে না। এমন সময় দানবগুলো তাকে অনুসরণ করে বাইরে দরজায় আছাড় মারতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই কংক্রিটের তৈরি সেই বাংকারটি ফাটতে শুরু করল। দানবগুলো ভেতরে ঢুকে পড়ল আর স্যামের ঠিক সামনেই একটা গুলির শব্দ হলো। এই শটেই সিনেমাটি শেষ হলো। 2017 সালে মুক্তিপ্রাপ্ত 100 ডেজ অফ সলিটিউড বা 100 দিন নির্জনতা একটি স্বল্প বাজেটের সায়েন্স ফিকশন সিনেমা। সিনেমার শুরুতে সাসপেন্স বা রহস্যের মাধ্যমে দেখানো হয়েছে আদৌ কোনো দানব আছে কিনা। মূল চরিত্রের খুব একটা সংলাপ না থাকলেও শুধু তার শরীরের ভাষায় একাকিত্ব ও লড়াইয়ের তীব্রতা ফুটে উঠেছে। তবে শেষের দিকে সিনেমার মোড় বা টুইস্ট কিছুটা অগোছালো এবং গল্পে প্রচুর লজিক বা যুক্তির ফাঁকফোকর আছে। সব মিলিয়ে একে গড়পড়তা একটি সিনেমা বলা যায়। আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওতে আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আমাদের জন্য সেরা অনুপ্রেরণা। পরের ভিডিওতে আবার দেখা হবে।